প্রশ্ন প্রথম হচ্ছে যে বোয়িং আমরা কয়টা প্লেন কিনছি। আমরা 25টার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সচিব মহোদয় যেভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের প্রেক্ষাপট ছিল WTO সেকশন 21 এর আন্ডারে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। আমার মনে হয় যদি প্রেক্ষাপটটা আমরা ভুলে যাই তাহলে সিদ্ধান্ত সম্বন্ধে আমরা প্রকৃত উপলব্ধি আনতে পারবো না। এই ন্যাশনাল ইমার্জেন্সির আন্ডারে তারা গ্লোবালি একটা এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক ফরওয়ার্ড করেন এবং সমস্ত দুনিয়াতে একটা ফ্রেমওয়ার্ক তারা ফরওয়ার্ড করেন, ART এগ্রিমেন্ট বলে। এবং দুঃখজনকভাবে আপনি জানেন যে এই এগ্রিমেন্টটা বাংলাদেশ থেকে লিক হয়ে যায়। পৃথিবীর একটা দেশ থেকে লিক হয়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। এর বিনিময়ে আমরা অপদস্থ হয়েছি এবং লিক ডকুমেন্ট থেকে আমার ধারণা এমন কোনো কিছু প্রকাশিত হয়নি যে প্রকাশের মাধ্যমে দেশের স্বার্থের কোনো জলাঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এটা যে কোনো চুক্তির যখন প্রারম্ভিক পর্যায়ে থাকে তখন একটা, যেটা আপনি সঠিকভাবে বলেছেন, যে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে যদি কেউ বাড়িও কিনতে চায়, কারোর ভিতরে যদি দ্বিপাক্ষিক একটা যে কোনো বিক্রয় চুক্তি থাকে, এটা ব্যক্তি পর্যায়ে হলেও একটা নন ডিসক্লোজার থাকে যে ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি সম্পাদিত না হয়। আর চুক্তি সম্পাদন হলে নিশ্চয়ই এই চুক্তি প্রকাশিত হবে। আমি প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 25টা বোয়িং প্লেন আমরা যখন ক্রয়ের একটা প্রস্তাবনা দেই, এই প্রস্তাবনা 2024 সাল থেকে চলমান একটা প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে গত বছর 1,60,00,000 উপরে যাত্রী পরিবাহিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র 20 লক্ষ যাত্রী পরিবহন করেছে আন্তর্জাতিক রুটে। তার মানে প্রায় 1.5 কোটির মতো রাফলি প্যাসেঞ্জার বিমান ক্যারি করতে পারেনি। আপনারা জানেন যে আমি গতকাল দুপুরবেলা জাপান থেকে ফিরেছি। আমি গত পরশুদিন জাপানে গিয়েছিলাম। আমি যখন জাপানে যাই, যেহেতু আমাদের সাথে সরাসরি কোনো ফ্লাইট নেই, আমি প্রথমে ব্যাংকক যাই, সেখান থেকে টোকিও যাই, ফেরার পথে আমি কুয়ালালামপুর হয়ে ঢাকায় আসি। আমি যখন ঢাকা এয়ারপোর্টের দিকে তাকাই তখন আমি অনেকগুলো বিদেশি এয়ারলাইন্সের ফাঁকে ফাঁকে কয়েকটা বাংলাদেশি প্লেন দেখি। আমি যখন থাইল্যান্ডে যাই তখন অনেকগুলো থাই এয়ারলাইন্সের ভিতরে অল্প কয়েকটা বিদেশি প্লেন দেখি। আমি যখন টোকিও এয়ারপোর্টের দিকে তাকাই তখন অনেকগুলো, প্রায় সকল জাপান এয়ারলাইন্সের প্লেনের মাঝে মাঝে 2-1টা বিদেশি প্লেন দেখি। আমি যখন মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে কুয়ালালামপুরে যাই তখন অনেকগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের মধ্যে কয়েকটা মাত্র বিদেশি প্লেন দেখি। কিন্তু ঢাকায় আসলে চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই উল্টো হওয়ার কারণ হচ্ছে যে আমার যাত্রী পরিবহনের সক্ষমতা নেই। আজকে সচিব মহোদয় যে কথাটা বলেছেন যে আমরা 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। এই 14টা প্লেন দিয়ে আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমার ধারণা আরো অনেক বেশি দরকার, বাট ওনারা নিডেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িং এর সাথে করতে যাচ্ছি এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। এই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটার প্রাইস নেগোসিয়েশন করার জন্য ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে হেড করে একটা নেগোসিয়েশন টিম করা হয়, যেই টিম এই বোয়িং এর সাথে নেগোসিয়েট করছে। এই নেগোসিয়েশন এখনো চলমান আছে। এই চলমান প্রক্রিয়া শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ, শেষ না করতে পারলে দুঃখজনকভাবে আমরা আমাদের প্রকিউরমেন্টটা কমপ্লিট করতে পারবো না। আপনারা যদি দেখেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের রপ্তানি আয় 1 লক্ষ কোটি টাকার উপরে। আমরা যে বিমান ক্রয়ের প্রস্তাবনা করছি সেটার মূল্যমান হয়তোবা 30 থেকে 35 হাজার কোটি টাকা হবে। সেটা আমাদের মূল্য পরিশোধ করতে হবে 10 বছরে। এই 10 বছরে ইনফ্যাক্ট আরো বেশি সময়, কারণ এটার মানে পেমেন্ট শিডিউল অনেক লং টার্ম, হয়তোবা 20 বছরে মূল্য পরিশোধ করতে হবে। তা আপনি যদি দেখেন হয়তো বছরে আমাদের 1,500-2,000 কোটি টাকা পরিশোধ করতে হবে এগেনস্ট রপ্তানি সম্ভাবনা বর্তমানে 1 লক্ষ কোটি টাকা
আমরা যে 37%-এর যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা মানে প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। দুঃখজনকভাবে আমরা ওখানে বিব্রত হয়েছি। পৃথিবীতে একমাত্র দেশ যেখান থেকে এই চুক্তির শর্তগুলি সারা দুনিয়াতে প্রকাশিত হয়েছে। তো তারপরেও আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে আমাদের প্রতিযোগী দেশসমূহের থেকে আমরা 20%-এর ট্যারিফ নামিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি যে 9 তারিখের যে বলেছেন, সেখানে আমরা চেষ্টা করছিলাম যে আরো কত কমানো যায়। কতটুকু কমবে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা পারছিও না আপনাদেরকে, আমরা আলোচনার ভিত্তিতে দেখব। শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস, সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়। আমরা সেই প্রচেষ্টায় এখনো রত রয়েছি। তো এই যে আমরা আমাদের যে উদ্যোগগুলো, এই ক্ষেত্রে যে আমাদের 1 লক্ষ কোটি টাকার রপ্তানি বিদ্যমান যেটা রয়েছে, সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে আমরা আমাদের যে কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। মাননীয় উপদেষ্টা 3 দিন আগে, যেটা আমার সহকর্মী বলছিলেন, অন্তর্বর্তী সরকারের জন্য এটা করা কি এত জরুরি ছিল? ঠিক 3 দিন আগে, যখন 3 দিন পরে ইলেকশন হতে যাচ্ছে। আপনি আমার কথা মনে হয় পরিপূর্ণভাবে শুনেননি। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আশা করি প্রশ্নটা দেবেন। এটা নির্বাচিত সরকারের জন্য একটা বার্ডেন হবে কিনা, যেহেতু আমরা জানি না চুক্তি কিছু। আপনি আমার কথাগুলো শোনেননি। আমি আপনাকে বলেছি যে আমার 1 লক্ষ কোটি টাকার রপ্তানি, আপনাকে যদি প্রেক্ষাপটটাকে আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি যা ইচ্ছা তা চিন্তা করতে পারেন এবং বলতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আজকে ভারতের সাথে যে 50% শুল্ক আরোপ করেছে, আপনি কি চান যে আপনার এই 7 লক্ষ চাকরিকে একটা রিস্কে ফেলে দিতে? আপনি কি চান যে আপনার 1 লক্ষ কোটি টাকার এই সম্ভাবনাকে আপনি বাজি ধরবেন? যদি আজকে আপনি দেখছেন যে কিভাবে যুক্তরাষ্ট্র ট্যারিফ মানে এদিক ওদিক হচ্ছে, মানে কিছুদিন আগেও গত সপ্তাহে আমরা দেখেছি যে কোরিয়ার উপরে 15%-এর শুল্ক মাত্র 2 দিনের ডিফারেন্সে 25% হয়ে গিয়েছে। সো আপনি কি চান যে বর্তমান সরকার আগামী সরকারের জন্য এমন একটা বার্ডেন রেখে দিয়ে যাক যে যেখানে রপ্তানি শুল্ক এত উচ্চ পর্যায়ে চলে যাক, যেখান থেকে নামানোর জন্য আপনার এই 7 লক্ষ চাকরি, আপনার 1 লক্ষ কোটি টাকার ব্যবসাকে আপনি বাজি ধরতে চান? এটা তো কমতেও পারে, যেটাকে আপনি বলতেছেন বাড়বে, সেটি তো কমতেও পারে। কারণ কিভাবে কমতে পারে যদি আমাকে একটু ধরুন। আপনারা করতেছেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে মানে নির্বাচনের এত আগে এই ধরনের চুক্তি বিষয়ে আমি এমন কোনো কথা শুনিনি। মানে উপদেষ্টা যেটা বলছেন যে আপনারা যে নেগোসিয়েশন করছেন, নির্বাচিত সরকার তো আপনাদের চেয়ে বেটার নেগোসিয়েশন করতে পারে। আপনি কেন আশঙ্কা করছেন যে বেড়ে যাবে তখন? আমার কাছে এই মুহূর্তে এর থেকে কম শুল্কের কোনো রেফারেন্স নাই। একমাত্র উন্নত দেশগুলো ছাড়া জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের শুল্ক 15%। এছাড়া আমার পার্শ্ববর্তী দেশের শুল্ক অত্যাধিক বেশি। আপনারা শুনেছেন গত সপ্তাহে ভারত $600 বিলিয়ন আমেরিকান প্রকিউরমেন্টে, তার মধ্যে বোয়িং ইনক্লুডেড, প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এখানে $3 বিলিয়ন বা তার বেশি কিছু টাকার কথা বলছি। এবং তারপরেও আমরা যে আলোচনাগুলো করছি, আপনি যে ধারণা ভিত্তিক কথা বলছেন কমে যেতে পারে। আপনি যদি আমাকে একটু পরামর্শ দেন, তাহলে আপনার ওই পরামর্শ কাজে লাগিয়ে আমি চেষ্টা করব। আপনি যেটা বলছেন যে পরবর্তী সরকারের জন্য চিন্তা করছেন, সেটা মাত্র 3 দিন আগে, নির্বাচন 3 দিন আগে আপনি মনে করছেন যে আপনারা বেটার কিছু করছেন। আমি বলছি যে নির্বাচিত সরকার তো আপনারা যে বেটার কিছু করতে পারে বা পারতো বা বেশিও হতে পারতো, সেই ভবিষ্যৎবাণী তো আপনি কি আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমি এই বার্ডেনটা নির্বাচিত সরকারের জন্য রেখে যাব? পরামর্শ না, আমি পরামর্শ দিচ্ছি না। ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছে, সিপিডি কোন ব্যবসায়ী প্রশ্ন তুলেছে? সিপিডি বলেছে, ঢাকা চেম্বার বলেছে, বিজেপি সহসভাপতি কি বলেছে? নির্বাচিত আগে এই নির্বাচন 3 দিন আগে। আপনি কি ভুলে গিয়েছেন যে আমি যখন যুক্তরাষ্ট্রে ট্রেড নেগোসিয়েশনে করছিলাম, তখন আমরা কেন লবিস নেই নাই, এটার জন্য কি পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছিল আমাদের উপরে। আমরা নিজেরা, মানে আমাদের যে দল, ডক্টর খলিল, লুৎফে সিদ্দিকী, আমি নিজে, আমরা বাণিজ্য সচিব এবং বাণিজ্য যে টিম, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের টিম, আমরা যে কাজটা করতে পেরেছি, আমাদের প্রতিযোগী দেশ একটার পর একটা লবিস ফার্ম নিয়োগ করেছে। তারা কি কেউ আমাদের থেকে ভালো করেছে? একটা দেশের উদাহরণ দেখেন তো আমাদের প্রতিযোগী দেশগুলোর মধ্যে কেউ কি পেরেছে?
So, আপনি অযাচিত চাপ প্রয়োগ করে আপনি যে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার তো কোনো মানে আমি দেখি না। মাননীয় উপদেষ্টা অযাচিত চাপ না, বিষয়টা হলো যে নির্বাচনের 3 দিন আগে যখন এরকম একটা চুক্তি আপনার পেশেন্ট যখন আইসিইউতে আপনি আগামী সরকারের জন্য নিশ্চয়ই আপনি একটা ভালো মানে অবস্থা অর্থনৈতিকতা রেখে যেতে চাচ্ছেন, অথবা যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে বিষয়টাকে এরকম একটু ক্লিয়ার করেন। আমি আপনার প্রশ্ন বুঝতে পারি। আগামী সরকারের জন্য একটা ভালো পথ আপনি তৈরি করে রেখে গেছেন, যাচ্ছেন কিনা সেটাই আপনারা ইনশাআল্লাহ। হ্যাঁ সেটাই একটু যদি এটা কি আপনাদের মনে হচ্ছে না? আমাদের মনে হয় না, আসলে প্রশ্ন চাচ্ছি আপনার কাছ থেকে আসলে। না, নিশ্চিতভাবে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। সরকার সামগ্রিকভাবে প্রধান উপদেষ্টা সহ যে ধরনের কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছেন, প্রধান উপদেষ্টা নিজে ফোন করেছেন মানে বেশ কয়েকবার, আমিও সামনে ছিলাম, যে এই শুল্ককে আমাদের বাণিজ্যের জন্য ঘাটতি না ঘটে। যে আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রায় $6 বিলিয়ন মানে 70-80 হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি রয়েছে। এই 80 হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, তুমি আমার কাছ থেকে যে পরিমাণ রপ্তানি করো তার থেকে 80 হাজার কোটি টাকার পণ্য আমার কাছ থেকে কম কিনো। সো এই যে কম তুমি কিনছো, এটা তুমি আমার উপরে সঠিক করছো না। তারপরেও প্রায় মানে 80-20 আমাদের রপ্তানি 80% বেশি আমদানির তুলনায়। তারপরেও আমরা যে শুল্ক অর্জন করতে পেরেছি, আপনাদের কাছে কি এটা মনে হয় না যে এটা একটা মানে আল্লাহর বিশেষ রহমত? না, আমি এই বিষয়ে মন্তব্য করব না। না, প্লিজ আমাকে এমন কিছু বলতে বাধ্য করবেন না যার বিনিময়ে আমার বাণিজ্য আলোচনায় সংকট তৈরি হয়। অবশ্যই আমি দেশের স্বার্থে প্রয়োজনীয় সকল সক্ষমতা সরকার, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই নেগোসিয়েশন টিমে যারা আছেন, তারা সকলে তাদের সর্বশক্তি নিয়োগ করছে।